সকালের মিষ্টি রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। জানালার পর্দাটা অর্ধেক টানা। লিজা আজ একটু সকালেই উঠেছে। নিজের হাতে নাস্তা বানানোর একটা আলাদা আনন্দ আছে, যেটা সে এই প্রথম অনুভব করছে। হোস্টেলে থাকতে তো বুয়াদের হাতের সেই একঘেয়ে খাবার খেতে খেতে মুখে অরুচি ধরে গিয়েছিল। আজ সে নিজের হাতে সুন্দর করে ডিম ভাজি আর রুটি বানিয়েছে। কিচেনের কাজ শেষ করে হাত মুছতে মুছতে লিজা বেডরুমে এসে ঢুকলো। তুষারের এখনো ঘুম ভাঙেনি। চাদরটা বুকের নিচ পর্যন্ত টানা, উদম পিঠ আর চওড়া কাঁধ নিয়ে সে উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। লিজা ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় তুষারের পাশে বসলো। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে লিজার ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে খুব আলতো করে তুষারের এলোমেলো চুলে বিলি কেটে দিতে লাগলো। তারপর নিচু আদরে গলায় ডাকলো, তুষার, এই তুষার, ওঠো। লিজার হাতের স্পর্শে তুষার একটু নড়েচড়ে উঠল। ঘুমের ঘরেই সে লিজার হাতটা টেনে নিয়ে নিজের গালের নিচে রাখলো, যেন ওই নরম হাতের ছোঁয়াতেই তার পৃথিবীর সব শান্তি লুকিয়ে আছে। লিজা আবার আর একটু ঝুঁকে তুষারের কপালে একটা গভীর চুমু এঁকে দিল। তারপর ফিসফিস করে বলল, এই, এইবার উঠে পড়ো, অনেক বেলা হয়েছে তো। তুষার চোখ না খুলেই লিজার কোমর জড়িয়ে ধরে আদো আদো গলায় বলল, হুম, আর একটু ঘুমাই না, খুব আরাম লাগছে। লিজা কৃত্রিম ধমকের সুরে বলল, না সোনা, আর ঘুমানো যাবে না, আজ দুজনেরই ক্লাস আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, উঠো বলছি। তুষার বুঝতে পারল আজ আর ছাড় পাওয়ার কোনো উপায় নেই। সে অনিচ্ছা সত্ত্বেও আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ল। দুজনে একসাথে বসে গল্প করতে করতে সকালের নাস্তা শেষ করলো। এরপর তাড়াহুড়ো করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। তবে বের হতে হতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ক্যাম্পাসে পৌঁছে যে যার ক্লাসের দিকে ছুটল। তুষার তার ডিপার্টমেন্টের দিকে চলে গেল, আর লিজা হাঁটা ধরলো নিজের ক্লাসের দিকে। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ রিয়ার সাথে দেখা। রিয়া লিজার রুমমেট এবং অনেক পুরনো বান্ধবী। লিজাকে দেখেই রিয়ার চোখে মুখে একটা মিষ্টি প্রতিক্রিয়া ফুটে উঠল। সে এগিয়ে এসে একটু অভিমানী গলায় বলল, কি মহারানী, আমাদের তো দেখছি একদম ভুলেই গেছিস। নতুন বাসায় গিয়ে পুরনো বন্ধুদের আর মনে পড়ছে না, তাই না? লিজা একটু অপ্রস্তুত হয়ে হাসার চেষ্টা করে বলল, আরে না, ভুলে যাব কেন? আসলে নতুন জায়গা তো, সবকিছু গুছিয়ে নিতে একটু ব্যস্ত থাকি, এই আর কি। রিয়া চোখ কুঁচকে লিজার দিকে তাকালো। কি এমন করিস যে সারাদিন এত বিজি থাকিস, নাকি অন্য কোনো ব্যাপার আছে? কথাটা লিজার কাছে খুব বিরক্তকর ঠেকলো। সে কিছু একটা বলতে যাবে তার আগে রিয়া লিজার হাত ধরে টেনে তাকে করিডোরের একপাশের একটু আড়ালে নিয়ে গেল। তারপর সরাসরি লিজার চোখের দিকে তাকিয়ে একদম নিচু কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো, লিজা, তুই সত্যি করে বলতো, তুই কি তুষারের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিস? তোরা কি স্বামী স্ত্রীর মতো থাকছিস ওখানে? লিজাই আকস্মিক প্রশ্নে রীতিমতো থমকে উঠল। ভিতর ভিতর কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিয়ে চট করে বলল, কি আজে বাজে বকছিস? কই না তো, আমরা জাস্ট রুম শেয়ার করছি। রিয়া একটা তাচ্ছিল্যের হাসি হাসলো, তারপর আঙ্গুল দিয়ে লিজার গলার একপাশের দিকে ইশারা করে বলল, তাই নাকি? তাহলে তোর গলার ওইখানে সব কিসের চিহ্ন? লিজা থতমত খেয়ে গেল। ওর হাত আপনা আপনি গলার কাছে চলে গেল। ওড়নাটা একটু সরে গিয়েছিল, আর সেখানেই রাতের বেলায় তুষারের দেওয়া গাঢ় চুমুর লালচে নীল দাগগুলো স্পষ্ট হয়ে আছে। লিজার কানমুখ লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। সে দ্রুত ওড়না টেনে দাগগুলো ঢাকার চেষ্টা করলো। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে লিজার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, দেখ লিজা, এখনো সময় আছে, তুই হোস্টেলে ফিরে আয়। অল্প থাকতে সরে আসাটা তোর জন্য ভালো হবে। এই মোহ একদিন কেটে যাবে, কিন্তু যে ক্ষতিটা তুই নিজের করছিস সেটার পূরণ হবে না। লিজার ভিতরের অপরাধ বোধটাই এবার ক্ষোভ হয়ে বেরিয়ে এলো। সে রিয়ার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, তুই আসলে কি চাস রিয়া? আমার সুখ তো সহ্য হচ্ছে না, তাই না? আমি কতটা ভালো আছি সেটা দেখে তোর হিংসা হচ্ছে।
রিয়া অবাক হয়ে লিজার দিকে তাকিয়ে রইল, তারপর কঠিন গলায় বলল, সুখ? এটাতে তুই সুখ বলছিস? আমি তোর ভালোর জন্য বলছি লিজা। বাবা মা অনেক আশা করে, অনেক কষ্ট করে গ্রাম থেকে আমাদের এই শহরে পাঠিয়েছে। তাদের একটা স্বপ্ন আছে আমাদের নিয়ে। আর তুই কিনা সেই বিশ্বাসের মর্যাদা এভাবে দিচ্ছিস? একটা ছেলের সাথে বিনা সম্পর্কে রাত কাটাচ্ছিস? ছি! ছি! শব্দটা তীরের মতো বিঁধল লিজার গায়ে। সে দাঁতে দাঁত চেপে বলল, দেখ রিয়া, আমার সামনে এত সতী সাধ্যি সাজার কোনো দরকার নেই। যারা বাইরে এসব নিয়ে ছি ছি করে তারাই তলে তলে আরো বেশি নষ্টামি করে বেড়ায়। আমি অন্তত যা করছি সাহস করে করছি, লুকিয়ে চুরিয়ে নোংরামি করছি না। লিজার এই স্পর্ধা দেখে রিয়া হতবাক। সে কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, বাহ, খুব সুন্দর কথা শিখেছিস দেখছি। ঠিক আছে, আমি আর তোকে কিছু বলবো না, তোর জীবন, তুই যা খুশি কর। কিন্তু মনে রাখিস লিজা, এই ভুলের জন্য একদিন তোকে মারাত্মকভাবে পস্তাতে হবে। সেদিন কিন্তু এই রিয়াকে তুই আর পাশে পাবি না। কথাটা বলে রিয়া হনহন করে সেখান থেকে চলে গেল। লিজা দাঁড়িয়ে রইল একা। রিয়ার কথাগুলো তার মাথার ভিতর হাতুড়ির মতো বাড়ি দিচ্ছিল, কিন্তু তার ইগো তাকে বুঝতে দিচ্ছিল না যে সে আসলে ভুল পথে আছে। ক্লাস শেষ করে লিজা ভার্সিটির মেইন গেটের বাইরে এলো। রাস্তার ধারে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল একটা পরিচিত মুখের উপর। একটা সাইকেল হ্যান্ডেলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আবির। আবির লিজাদের এলাকার ছেলে। পড়াশোনার পাশাপাশি একটা ভালো চাকরি করে এই আবিরই মাস কয়েক আগে লিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যা লিজা স্বাধীনতা হারানোর অজুহাতে নাকচ করে দেয়। আবির এখানে দেখে লিজার ইগো আরো চাড়া দিয়ে উঠল। সে ভাবল ছেলেটা নির্ঘাত তার পিছু নিয়েছে। লিজা গটগট করে হেঁটে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো। বেশ ঝাঁঝালো গলায় বলল, কি ব্যাপার? তুমি আবার এখানে কেন এসেছো? হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করার জন্য? তোমাকে না আমি আগেই আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আবির একটু অবাক হয়ে লিজার দিকে তাকালো। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই লিজার পেছন থেকে এক মিষ্টি মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, সরি আবির, ল্যাব থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। লিজা চমকে পিছনে তাকালো, দেখলো একটা স্নিগ্ধ চেহারার মেয়ে এগিয়ে আসছে। মেয়েটিকে লিজা চেনে। সে তুষারের ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্রী, নাম অনিমা। তুষারের সাথে দু একবার কথায় দেখেছে তাকে। আবির হাসি মুখে অনিমার দিকে তাকালো, তারপর লিজার দিকে ঘুরে বলল, ও আচ্ছা, পরিচয় করিয়ে দেই। অনিমা, এই হচ্ছে লিজা, আমাদের এলাকার মেয়ে, আমার ছোট বোনের মতো। আর লিজাই হলো অনিমা, আমার স্ত্রী। অনিমা লিজার দিকে তাকিয়ে একটা ভ্রু কুঁচকে হাসলো, তারপর বলল, ও, তুমিই লিজা? তোমাকে তো আমি চিনি। তুমি তুষারের সাথে থাকো না ওই নতুন ফ্ল্যাটটায়? মানে তুমি তো তুষারের ওয়াইফ, তাই না? তুষার তো সেদিন বন্ধুদের কাছে বলছিল ওর বউয়ের কথা। কথাটা শুনে লিজার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তুষার তার মানে ক্যাম্পাসে এসব বলে বেড়াচ্ছে? লিজা একদম থতমত খেয়ে গেল। তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। নার্ভাসনেসের চোটে সে কি বলতে কি বুঝতে পারছেন না পেরে হুট করে বলে বসলো, আসলে আমরা একসাথে থাকি বটে, কিন্তু আমরা এখনো স্বামী স্ত্রী না, জাস্ট লিভ ইন করছি। কথাটা শোনার সাথে সাথে অনিমার মুখের হাসিটা মিলিয়ে গেল। তার চোখে মুখে একটা স্পষ্ট বিরক্তি আর অবজ্ঞার ছাপ ফুটে উঠল। সে একটু কড়া গলায় বলল, এসব কি ধরনের কথা লিজা? কোনো আইনি বা ধর্মীয় সম্পর্ক ছাড়া, বিয়ে ছাড়া একজন নারী আর পুরুষ একই ফ্ল্যাটে থাকো, তার স্বামী স্ত্রীর পরিচয়ে। তোমাদের লজ্জা করে না? শিক্ষিত হয়ে এসব কি নোংরামি শিখছো তোমরা? অনিমার এই সরাসরি অপমানে লিজার মাথা গরম হয়ে গেল। রিয়ার উপর জমে থাকা রাগটাও এবার অনিমার উপর গিয়ে পড়ল। সে বেশ উঁচু গলায় বলল, লজ্জা করবে কেন? আপনাদের মতো এত অল্প বয়সে বিয়ে করে কি জীবনের স্বাধীনতা হারাবো? কখনোই না। আগে আমরা পড়ালেখা শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে করব। ততদিন আমরা নিজেদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে চাই। অনিমা এবার একটু শব্দ করে হাসল। তাচ্ছিল্যের হাসি নয়, বরং একটা আত্মবিশ্বাসী প্রশান্তির হাসি।
সে লিজার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, কে বলেছে বিয়ে করলে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলি? আমরাও তো স্টুডেন্ট, আমরাও তো পড়াশোনা করছি, আমরা অনেক সুন্দর সময় কাটাচ্ছি। ঠিক তোমরা যেভাবে কাটাচ্ছ, হয়তো তার চেয়েও অনেক সুন্দরভাবে। পার্থক্য শুধু এক জায়গায় জানো, সেটা হলো তোমরা যে সম্পর্কটা উপভোগ করছো, তা করছো পুরোপুরি হারাম আর অবৈধ, যার প্রতিটা মুহূর্তে আছে লোক লজ্জার ভয় আর অপরাধ বোধ। আর আমরা যেটা করছি সেটা করছি হালালভাবে, সম্মান নিয়ে। আমাদের ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো লুকোচুরি নেই। লিজা স্তব্ধ হয়ে গেল। হারাম আর হালাল শব্দ দুটো তার কানের কাছে ইকো হতে লাগলো। সে কোনো উত্তর খুঁজে পেল না। আবির এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার সে অনিমার হাত ধরে খুব শান্ত গলায় বলল, বাদ দাও তো অনিমা, এত কথা বলার দরকার নেই। যার জীবন তার সিদ্ধান্ত, ওরা যা ভালো বোঝে করুক, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। আবিরের এই নির্লিপ্ততা লিজাকে আরো বেশি পোড়ালো। সে ছেলেটা একসময় তার জন্য পাগল ছিল, সে আজ তাকেই পাত্তা দিচ্ছে না। অনিমা হাসি মুখে মাথা নাড়ালো। আবির সাইকেলে উঠে বসলো আর অনিমা খুব স্বাভাবিক সাবলীল ভঙ্গিতে আবিরের পিছনের ক্যারিয়ারে বসে এক হাত দিয়ে আবিরের কাঁধ জড়িয়ে ধরলো। সাইকেলের বেল বাজিয়ে তারা দুজনে সামনের রাস্তার ভিড়ে মিশে গেল। লিজা একদৃষ্টে সেখানে তাকিয়ে রইল। ওই ছোট্ট সাইকেলে বসে থাকা দুটো মানুষের মধ্যে যে নিখাদ সুখ আর শান্তি সে দেখতে পেল, তা যেন তার ওই বিশাল ফ্ল্যাটের তথাকথিত স্বাধীনতা আর অবৈধ সুখের গালে একটা বিরাট চড় বসিয়ে দিল। ঠিক তখনই পিছন থেকে হাঁপাতে হাঁপাতে তুষার এসে হাজির হলো। এই লিজা, কি ব্যাপার? এখানে একা দাঁড়িয়ে আছো যে? চলো বাসায় যাব। লিজা ধীরে ধীরে তুষারের দিকে ঘুরলো। তার চোখে তখন অপমানের আগুন জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে রাগী চোখে তাকিয়ে বলল, আমরা যে একসাথে এক ফ্ল্যাটে থাকি, এটা তোমাকে ক্লাসে সবাইকে ডোল পিটিয়ে বলতে কে বলেছে, হ্যাঁ? তুষার একদম আকাশ থেকে পড়লো। সে হতবাক হয়ে বলল, কি বলছে এসব? বিশ্বাস করো লিজা, আমি কাউকে কিচ্ছু বলিনি। কে বলেছে তোমাকে এসব? লিজার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। মিথ্যাবাদী কোথাকার, বলে একটা চরম রাগের দৃষ্টি তুষারের দিকে ছড়িয়ে দিয়ে সে হনহন করে হাঁটা ধরলো বাসার রাস্তার দিকে। তুষার বোকার মতো দাঁড়িয়ে রইল ভার্সিটির গেটে। সকালের সেই সুন্দর রোমান্টিক দিনটা বিকেলের আলো ফুরানোর আগেই যেন এক অজানা ঝড়ের কবলে পড়ে গেল। বাসায় ঢুকেই লিজা গায়ের ওড়নাটা সজোরে ছুঁড়ে মারল সোফার উপর। রাগে তার সারা শরীর রিরি করছে। হনহন করে বেডরুমে গিয়ে ধপ করে বিছানার উপর বসলো সে। তুষার পিছন পিছন অপরাধীর মতো ঘরে ঢুকলো। বয়সে একেবারে কাঁচুমাচু হয়ে আছে। পরিস্থিতি যে কতটা বেগতিক সেটা সে ভালোই বুঝতে পারছে। তুষার ঢোক গিলে কিছু একটা বলতে যাবে, তার আগেই লিজা ফেটে পড়ল। একদম তুই-তোকারিতে নেমে গিয়ে তীক্ষ্ণ গলায় বলল, তুই কেন বললি ভার্সিটিতে যে আমরা লিভ ইন আছি? হ্যাঁ, আমার মান-সম্মান সব শেষ করবি বলে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস। আজ ওই অনিমা মেয়েটার সামনে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে তুই জানিস। তুষার লিজার পাশে বসার চেষ্টা করে খুব নরম গলায় বলল, দেখো লিজা, প্লিজ শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। আমি শুধু আমার খুব কাছের কয়েকজন ফ্রেন্ডকে বলেছি, কারণ আজ হোক বা কাল সবাই তো জানবেই, তাই না? আর তাছাড়া পরে যদি হঠাৎ করে জানাজানি হয়, তখন সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে, পেছনে বাজে কথা বলবে। তার চেয়ে আগে থেকে বলে দেওয়াটা কি ভালো না? এত লুকোচুরির কিছু নেই তো। লিজা এবার খাট থেকে উঠে দাঁড়ালো। রাগে চোখ মুখ লাল করে বলল, না, তুই বলবি কেন আগে সেই জবাব দে। আমার জীবন, আমার সম্পর্ক, আমার ব্যাপার। তুই এটা বাইরে বলার আগে একবার আমার অনুমতি নিয়েছিলি। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি তুই। তুষার নানানভাবে লিজাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। সরি, ভুল হয়ে গেছে এসব বলে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছে, কিন্তু লিজা কোনো কথাই শুনতে চাইছে না। তার ইগোতে আজ খুব জোরে আঘাত লেগেছে। তুষার যখন দেখলো কথায় কোনো কাজ হচ্ছে না, তখন সে অন্য পথ ধরলো। লিজা যখন ঘুরে আবার কিছু বলতে যাবে, হঠাৎ তুষার বিদ্যুৎ বেগে লিজাকে নিজের দিকে টেনে নিল।
এক হাতে লিজার কোমর শক্ত করে ঝাপটে ধরে অন্য হাত দিয়ে তার মাথার পিছনের চুলগুলো খামচে ধরল। লিজা কিছু বুঝে ওঠার আগে তুষার নিজের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া লিজার রাগে কাঁপতে থাকা ঠোঁটের উপর ডুবিয়ে দিল। লিজা প্রথমে চমকে উঠল, চোখ বড় বড় করে তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তুষারের পেশিবাহুর হাতের শক্তির কাছে সে পেরে উঠল না। তুষার লিজাকে পিছনের দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। লিজার দুই হাত দেওয়ালের সাথে পিন করে ধরে সে এক বন্য উন্মাদ চুম্বনে মেতে উঠল। লিজার রাগ, অভিমান আর প্রতিবাদ সব যেন তুষারের এই উগ্র ভালোবাসার কাছে হার মানতে শুরু করলো। তুষারের জিভ লিজার মুখের ভিতর প্রবেশ করে এক আদিম খেলায় মেতে উঠল। লিজার শরীর ক্রমশ শিথিল হয়ে এলো। একটু আগে যে মেয়েটা রাগে ফুঁসছিল, সে এখন চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিতে নিতে নিজেকে পুরোপুরি তুষারের কাছে সঁপে দিল। শহরের অন্য এক প্রান্তে এক স্নিগ্ধ বিকাল নেমেছে। বারান্দায় বসে আছে অনিমা আর আবির। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে, সাথে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। টবের গাছগুলো বৃষ্টির ছোঁয়ায় সতেজ হয়ে উঠেছে। পরিবেশটা একদম শান্ত আর মায়াময়। অনিমা একটা কাঠের বেঞ্চে বসে বই পড়ছিল। এমন সময় আবির দুই হাতে দুটো ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে বারান্দায় এলো। একটা কাপ অনিমার দিকে এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এই নিন ম্যাডাম, আপনার স্পেশাল চা। অনিমা বই থেকে মুখ তুলে আবিরের দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দিল। বইটা একপাশে সরিয়ে রেখে বেঞ্চের উপর একটু জায়গা করে দিয়ে ইশারা করলো আবিরকে বসার জন্য। আবির অনিমার ঠিক গা ঘেঁষে বসলো। দুজনে পাশাপাশি বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। বৃষ্টির রিমঝিম শব্দের সাথে চায়ের উষ্ণতা মুহূর্তটাকে এক অদ্ভুত পূর্ণতা দিচ্ছে। অনিমা চায়ের কাপটা দুই হাতে ধরে হঠাৎ খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, আবির, একটা কথা জিজ্ঞেস করি, লিজাকে তুমি ঠিক কতটা ভালোবাসতে? একদম সত্যি করে বলবে কিন্তু। আবির একটু চুপ করে রইল, বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসতাম কতটা সেটা আমি ঠিক জানি না অনিমা। সত্যি বলতে ভালোবাসার ওই পবিত্র অনুভূতিটাকে আমি সবসময় আমার বিয়ের জন্য, মানে আমার স্ত্রীর জন্য তুলে রেখেছিলাম। তাই লিজার প্রতি আমার যেটা ছিল সেটাকে খুব একটা সিরিয়াস বা গভীর ভালোবাসা বলতে পারো না। হয়তো মোহ ছিল বা এটা ভালো লাগা ছিল, কিন্তু যখন তুমি আমার জীবনে এলে তখন বুঝলাম আসল ভালোবাসা কাকে বলে। অনিমা আবিরের কথা শুনে হাসলো, তৃপ্তির হাসি। চায়ের কাপটা টেবিলে রেখে সে বলল, জানো তো, আমি কখনো ভেবে দেখিনি যে এত তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। সত্যি বলতে প্রথম দিকে আমরাও খুব ভয় করতো। ভাবতাম পড়াশোনা চলাকালীন বিয়ে হলে হয়তো আমি আমার স্বাধীনতা হারাবো, নিজের জন্য কোনো সময় পাবো না। এই মনোভাবটা আমার ভিতরে শক্ত হয়ে বসে গিয়েছিল। একটু থেমে অনিমা আবিরের দিকে গভীর চোখে তাকিয়ে বলল, কিন্তু আজ মনে হচ্ছে বিয়ে করে আমি জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়েছি। আমরা দুজনে মিলে কত সুন্দর সময় উপভোগ করছি, তাই না? দিন শেষে হোস্টেলে যে একা লাগতো, পড়াশোনার চাপ, রান্না করতে গিয়ে যে ক্লান্তি আসতো, এখন আর এসব কিছুই মনে হয় না। কারণ তুমি আমার পাশে আছো। সবকিছুতে, সব কাজে তুমি আমাকে সাহায্য করো। এই যে এক ছাদের নিচে থাকা, একসাথে চা খাওয়া, এই হালাল সম্পর্কের মধ্যে যে কি পরিমাণ শান্তি আর স্বাধীনতা আছে, সেটা তারা অনুভব করেনি। সেটা যারা অনুভব করেনি তারা কোনোদিন বুঝবে না। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসলো। অনিমা নিজের মাথাটা আবিরের কাঁধের উপর এলিয়ে দিল। তারপর নিজের হাতের আঙ্গুলগুলো আবিরের হাতের আঙ্গুলের ফাঁকে গলিয়ে দিয়ে শক্ত করে ধরল। আবির অনিমার চুলে মুখ গুজে ঘ্রাণ নিল, তারপর আলতো করে একটা কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিল। বৃষ্টির বেগ এদিকেও বেড়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামার পথে। বেডরুমের মৃদু আলোয় লিজা আর তুষার একে অপরের নগ্ন দেহের সাথে লিপ্টে আছে। একটু আগের বিছানায় সেই উদাম ঝড়ের পর দুজনের শরীরে ক্লান্তির ছাপ, তবুও যেন তৃষ্ণা মেটেনি। লিজা তুষারের বুকের উপর থেকে মাথা তুলে তার চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল,
আজকের মতো মাফ করে দিলাম। কিন্তু মনে থাকে যেন এরপর থেকে আমার অনুমতি ছাড়া বাইরের কাউকে আমাদের ব্যাপারে কিচ্ছু বলবে না, মনে থাকবে? তুষার লিজার নাকে একটা হালকা টোকা দিয়ে দুষ্টু হেসে বলল, জি ম্যাডাম, একদম মনে থাকবে। আপনার কথার অবাধ্য হওয়ার সাহস কি এই অধমের আছে? লিজা মুচকি হেসে চাদরটা গায়ে জড়িয়ে জড়াতে জড়াতে বলল, ঠিক আছে, এবার আমাকে উঠতে দাও। শরীরটা আঠালো হয়ে আছে, গোসল করতে হবে। এই বলে লিজা বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই তুষার ছোঁ মেরে লিজার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে আবার নিজের বুকের উপর ফেলে দিল। লিজার গায়ের উপর চেপে বসে তুষার গভীর গলায় বলল, আজ তোমাকে এত তাড়াতাড়ি ছাড়ছি না ম্যাডাম, শাস্তি দেওয়া এখনো বাকি আছে। লিজা ভ্রু কুঁচকে কপট রাগ দেখিয়ে বলল, তুই আমার কথা শুনিস না একদম, তাই না? তোর কাছে আসাই আমার ঠিক হয়নি। তুষার এবার একদম বাধ্য ছেলের মতো নিজের দুই কান ধরে মুখটা বাংলার প্যাঁচার মতো করে বলল, সরি সোনা, আর এমন হবে না, প্রমিস। তুষারের নাটক দেখে লিজা আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ করে সে হাত তুলে সপাট এক চড় বসিয়ে দিল তুষারের ডান গালে। চড়ের শব্দে ঘরময় একটা প্রতিধ্বনি হলো। তুষার একদম চমকে গিয়ে নিজের গাল হাত দিয়ে চেপে ধরল। সে অবাক চোখে লিজার দিকে তাকাতেই লিজা তার বাগালেও আরো একটা চড় বসিয়ে দিল। তারপর লিজা খিলখিল করে হাসতে শুরু করলো। তুষার ভ্রু কুঁচকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। লিজা হাসতে হাসতেই একটু ঝুঁকে এলো। তুষারের ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে নিজের ঠোঁটটা নিজের দাঁতের মাঝে হালকা কামড়ে ধরে ফিসফিস করে বলল, অবাক হচ্ছিস কেন? জানিস, সেক্স করতে করতে এরকম চড় থাপ্পড় মারা, একটু রাফ বিহেভ করা, এগুলো আমার অনেক দিনের ফ্যান্টাসি। হোস্টেলে বসে অ্যাডাল্ট মুভিগুলোতে দেখতাম আর ভাবতাম, কবে আমার সময় আসবে। আজ আমাকে আমার মতো করে এই ফ্যান্টাসিটা পূরণ করতে দে। লেজার চোখের ওই বন্য কামুক চাহনি দেখে তুষারের ভিতরের উত্তেজনা যেন গভীরভাবে জেগে উঠল। সে এক অদ্ভুত কামড়ার্থ হাসি হেসে লিজার গলা শক্ত করে চেপে ধরল। তারপর দুজন মিলে আবারও হারিয়ে গেল শরীরের এক বন্য আদিমার পাশবিক খেলায়। রাতের বেলা অনিমা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির কোমরে একটা অ্যাপ্রন বেঁধে গ্যাসের চুলোয় সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে। অনিমা হাসি মুখে বলল, বাইরে যা দারুণ বৃষ্টি হচ্ছে না আজ, এই ওয়েদারে তোমার হাতের ভুনা খিচুড়ি আর গরুর মাংস যদি রান্না হয় তাহলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। আবির খিচুড়ির হাঁড়িতে লবণ চেক করতে করতে কপট ধমকের সুরে বলল, একদম পাম মারবে না বলে দিচ্ছি। তোমার হাতের খিচুড়ি যা মজা হয় তার কাছে আমারটা কিছুই না। এখন কথা কম বলে আমাকে মনোযোগ দিয়ে রান্না করতে দাও তো। আর আমি এখন তোমাকে যা যা করতে বলবো তুমি শুধু চুপচাপ আমার অ্যাসিস্ট্যান্টের মতো তাই করবে, মনে থাকবে? অনিমা খিলখিল করে হেসে উঠে ছেলের দেওয়ার ভঙ্গি করে বলল, ইয়েস বস, ঠিক আছে। দুজনের এই মিষ্টি খুনসুটি আর হাসাহাসিতে ছোট্ট রান্নাঘরটা ভরে উঠল। রাত গভীর হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আবির আর অনিমা বারান্দায় বসেছে। বৃষ্টির বেগ এখন কমে এসেছে। অনিমা নিজের মাথাটা আবিরের কাঁধে রেখে এক হাতে আবিরকে জড়িয়ে ধরে বসে আছে। কলেজের গল্প, ভবিষ্যৎ নিয়ে ছোট্ট ছোট্ট স্বপ্ন আর নিজেদের খুনসুটির গল্পে মেতে আছে দুজন। তাদের এই ছোট্ট সংসারে আছে অগাধ শান্তি, ভরসা আর নির্ভরতার ছোঁয়া। আর ঠিক সেই সময়ে শহরের আরেক প্রান্তে লিজা আর তুষার তাদের ফ্ল্যাটের চার দেওয়ালের ভেতর একে অপরের শরীর নিয়ে মত্ত। তাদের কাছে ভালোবাসা মানে শুধু মাংসের স্বাদ নেওয়া, ফ্যান্টাসি পূরণ করা। সেখানে নির্ভরতা নেই, আছে শুধু মোহ আর উদ্দাম উন্মাদনা। দুটো আলাদা সম্পর্ক, দুটো আলাদা পথ। কে জানে কার গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে। দেখতে দেখতে চোখের পলকে মাস দুয়েক কেটে গেছে। লিজা আর তুষারের লিভ ইন সম্পর্কের পরিধি এখন আর কেবল আবেগ বা রোমান্টিক ভালোবাসার গণ্ডিতে আটকে নেই। তাদের শারীরিক চাহিদা আর ফ্যান্টাসিগুলো এখন চলে গেছে অন্য এক লেভেলে।
দিনরাতের বেশিরভাগ সময়ই তারা এক বন্য, আদিম শরীরী খেলায় লিপ্ত থাকে। একেবার একেকবার একেক রকমভাবে নিত্য নতুন ফ্যান্টাসিতে তারা মিলিত হয়। তাদের এই উন্মাদনার কোনো নির্দিষ্ট সময় বা স্থান নেই। কখনো হয়তো লিজা বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করছে। হঠাৎ তুষার সেখানে ঢুকে পড়ে, তাকে ঝাপটে ধরে। জলের ধারার নিচেই শুরু হয়ে যায় তাদের বন্য উল্লাস। কখনো হয়তো লিজা রান্নাঘরের স্ল্যাবের উপর দাঁড়িয়ে তরকারি কাটছে। পেছন থেকে তুষার এসে তার ঘাড়ে মুখ গুজে দেয়। শরীরের ভাঁজে ভাঁজে হাত চালাতে শুরু করে। তারপর সেই রান্নাঘরের মেঝেতেই তারা মেতে ওঠে আদিম কামনায়। ড্রয়িং রুমের সোফা, বারান্দা, ফ্লোর, কোথাও বাদ যায় না তাদের শরীরী কসরত। তাদের সম্পর্কের মাঝে এখন আর সেই প্রথম দিককার লাজুক প্রেম বা আবেগের ছিটেফোঁটা অবশিষ্ট নেই। সবটাই এখন শরীরের খিদে, ঘাম আর চামড়ার উত্তাপের উপর নির্ভরশীল। একে অপরের মন বা মানসিকতা বোঝার চেয়ে একে অপরের শরীরকে নিংড়ে নেওয়াটাই যেন তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। বিকেলবেলা স্নিগ্ধ একটা হাওয়া বইছে শহর জুড়ে। ছাদে পাশাপাশি বসে আছে অনিমা আর আবির। আকাশের এক কোণে সূর্যটা লালচে হয়ে ডুবতে বসেছে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ। অনিমা আবিরের কাঁধে মাথা রেখে আনমনে বাতাসের দোল খাচ্ছে। হঠাৎ সে নীরবতা ভেঙে বলল, জানো আবির, কাল আমি ক্যাম্পাসে লিজার সাথে একটু কথা বলবো ভাবছি। আবির একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল, কি কথা? ওর সাথে আবার কিসের কথা তোমার? ওদের এই নোংরা লাইফ স্টাইলের মধ্যে তোমার না যাওয়াই ভালো। অনিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটার জন্য আমার খুব মায়া হয় গো। এত ভালো একটা মেয়ে ছিল, অথচ একটা মোহের বশে জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। আমি শেষবারের মতো ওকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব, যদি আমার কথায় ও একটু বুঝতে পারে। আবির একটু তাচ্ছিল্যের হাসি হাসলো, তারপর বুঝলো যে কুকুরের লেজ বাঁকা তা তুমি 12 বছর চোঙায় ভরে রাখলেও কখনো সোজা হয় না অনিমা। ওর নিজের ইচ্ছায় এই পথে গেছে। তোমার কথাও কেন শুনবে? ওর তো এখন ওই শরীরে স্বাধীনতাতেই সুখ। অনিমা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তাও একজন মানুষ হিসেবে, একটা মেয়ে হিসেবে ওকে শেষবার বোঝানোর চেষ্টা করে দেখতে তো দোষ নেই, তাই না? যদি সত্যিই কিছু করতে পারি। আবির অনিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো চাপ দিয়ে বলল, হুম, তোমার মন যখন চাইছে তখন চেষ্টা করে দেখতে পারো। হয়তো তোমার কথায় মেয়েটার বোধোদয় হলেও হতে পারে। পরের দিন ভার্সিটি ক্যাম্পাস। দুপুর গড়িয়ে গেছে। লিজা ক্যাম্পাসের এক কোণে একটা বেঞ্চে একা বসে আছে। তার চোখে মুখে একরাশ হতাশা আর বিষণ্ণতা। মাথার চুলগুলো এলোমেলো, দৃষ্টি শূন্য। এমন সময় অনিমা দূর থেকে লিজাকে দেখতে পেয়ে ধীর পায়ে এগিয়ে এসে ওর পাশে দাঁড়ালো। লিজার এই বিশ্বস্ত রূপ দেখে অনিমার বুকটা একটু কেঁপে উঠল। সে লিজার পাশে বসে খুব নরম গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার লিজা? কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে একা বসে আছো কেন? লিজা প্রথমে কিছু বলতে চাইল না, মুখ ফিরিয়ে রাখতে চাইল, কিন্তু ভিতরের চাপা কষ্টটা আর ধরে রাখতে পারল না। ধরা গলায় ভাঙা স্বরে বলল, আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে অনিমা আপু। আমি সব কটাতে ডাব্বা মেরেছি। অনিমা একটু অবাক হয়ে বলল, কেন? তুমি তো শুনেছি অনেক ভালো ছাত্রী ছিলে, ভালো মতো পড়নি পরীক্ষার আগে। লিজা একদম চুপ করে রইল। ওর চোখ দুটো ছলছল করে উঠল। সে তো খুব ভালো করেই জানে কেন তার রেজাল্ট খারাপ হয়েছে। সে তো পড়তে চেয়েছিল, কিন্তু তুষার তো তাকে পড়ার কোনো সুযোগই দেয়নি। লিজার মনে পড়ে গেল গত কয়েক মাসের দিনগুলোর কথা। যখনই সে বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসতো, ঠিক তখনই তুষার পেছন থেকে এসে তাকে ঝাপটে ধরত। লিজার ঘাড়ে, কানের লতিতে চুমু খেতে খেতে তাকে পাগল করে তুলতো। লিজা হয়তো বলতো, তুষার প্লিজ, কাল আমার পরীক্ষা, আমাকে পড়তে দাও। কিন্তু তুষার শুনতো না। সে লিজের জামার বোতাম খুলে তার শরীরের উত্তাপে নিজেকে সেঁকে নিত। এরপর লিজাও আর নিজেকে ধরে রাখতে পারত না। পড়ার টেবিল থেকেই শুরু হতো তাদের সেক্সুয়াল ফ্যান্টাসি। বই খাতা সব মেতেছে মেঝেতে পড়ে থাকতো, আর তারা হারিয়ে যেত কামনা সাগরে। কেউ কাউকে কোনো দিক দিয়ে ছাড় দিত না।
যার ফলস্বরূপ আজ লিজার রেজাল্ট একদম তলানিতে এসে ঠেকেছে। অনিমা লিজার নীরবতা দেখেই সবটা বুঝতে পারল। সে লিজার কাঁধে পরম মমতায় হাত রেখে বলল, দেখো লিজা, তুমি মোহ আর ভুল জীবন থেকে ফিরে আসো। যা হওয়ার হয়ে গেছে, আর বেশি দেরি করো না। হোস্টেলে ফিরে যাও। হয়তো সেখানে একটু কষ্ট হবে, ওয়ানডের ধরাবাঁধা নিয়মে থাকতে হবে, কিন্তু ওই রুটিন মাফিক জীবনের কারণে অন্তত তোমার ক্যারিয়ারটা তো ধ্বংস হবে না। তুমি সময় মতো খেতে পারবে, ঘুমাতে পারবে, পড়তে পারবে। এভাবে একটা ছেলের সাথে বিনা সম্পর্কে কেবল শারীরিক মোহের মধ্যে ডুবে থাকলে তোমার সামনে এক নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই নেই। লিজা শূন্য দৃষ্টিতে অনিমার দিকে তাকালো। অনিমা লিজার হাত দুটো নিজের হাতের ভিতর নিয়ে বলল, অবৈধ কোনো কিছু কখনো মানুষের জীবনে সত্যিকারের সুখ বয়ে আনে না লিজা। প্রথম প্রথম এটা খুব স্বাধীন আর রোমাঞ্চকর মনে হলেও এর ফল বরাবরই খারাপ হয়, ধ্বংসাত্মক হয়। এখনো সময় আছে বোন, ফিরে এসো। লিজা অনিমার কথার কোনো উত্তর দিল না। তার ভিতরে অপরাধবোধ আর নিজের ইগোর এক অদ্ভুত লড়াই চলছে। সে কিছু না বলে শুধু নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে নীরবে সেখান থেকে উঠে চলে গেল। বাসায় ফিরে লিজা আর নিজেকে সামলাতে পারল না। ফ্ল্যাটের দরজা লক করে সোজা বেডরুমে গিয়ে বিছানার উপর হয়ে পড়ল। বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল সে। স্কুল কলেজ জীবনে সে সবসময় ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। তার স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার, কিন্তু আজ তার রেজাল্ট যে এতটা জঘন্য হবে সে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। অথচ তার রুমমেট রিয়া, যে কিনা লিজার চেয়ে অনেক খারাপ ছাত্রী ছিল, যাকে লিজা সবসময় পড়াশোনায় সাহায্য করত, সে আজ কত ভালো রেজাল্ট করেছে। আর লিজা এই তথাকথিত স্বাধীনতা আর ফ্যান্টাসির মোহে পড়ে নিজের জীবনটাকে খাদের কিনারায় নিয়ে এসেছে। কান্নার দমদমে লিজার শরীর কাঁপছে। এমন সময় ফ্ল্যাটের দরজা খোলার শব্দ হলো। তুষার বাইরে থেকে ফিরেছে। বেডরুমে ঢুকে লিজাকে এভাবে ফুঁপিয়ে কাঁদতে দেখে তুষার এগিয়ে এলো। সে বিছানায় বসে খুব স্বাভাবিক ভঙ্গিতে লিজার কোমরের উপর নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। লিজার শরীরের ভাঁজে হাত বুলিয়ে দিতে চাইল। লিজা এক ঝটকায় তুষারকে নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে বিরক্ত গলায় বলল, সরো এখান থেকে, একদম ছুবে না আমাকে। আমার এখন কিছুই ভালো লাগছে না। তুষার একটু অবাক হয়ে উঠে বসলো। ভ্রু কুঁচকে লিজার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছো কেন? লিজা উঠে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে তুষার। আমি জানি না আমি এখন বাবা মাকে কি জবাব দেব। তারা কত কষ্ট করে, কত স্বপ্ন নিয়ে আমাকে শহরে পড়তে পাঠালো, আর আমি তাদের মুখে চুনকালি মাখলাম। লিজার দুহাতে নিজের চোখের জল মুছতে লাগলো। তুষার কিছুক্ষণ চুপ করে রইল। লিজার এই মানসিক যন্ত্রণার গভীরতা বোঝার মতো সংবেদনশীলতা হয়তো তার নেই। তার কাছে লিজা মানেই কেবল একটা শরীর। সে একটু এগিয়ে গিয়ে লিজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। লিজার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে একটা কামুক নিঃশ্বাস ছেড়ে বলল, আরে ধুর পাগলি, এই সামান্য একটা রেজাল্ট নিয়ে এত চিন্তা করো না তো সোনা। নেক্সট টাইম অনেক ভালো রেজাল্ট হবে। আমি বলছি তো আসো। মন খারাপ করতে হবে না, এখন একটু আদর করি, দেখবে মন একদম ভালো হয়ে যাবে। কথাটা বলেই তুষার লিজার ঘাড়ের চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে ভেজা আর গভীর চুমু দিতে লাগলো। তার হাত লিজার শরীরের স্পর্শকাতর জায়গাগুলো উন্মুক্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। লিজার ভিতরে এবার ধপ করে আগুন জ্বলে উঠল। সে এক প্রবল ঝটকায় তুষারকে নিজের শরীর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, আমি এখন মেন্টালি একদম ঠিক নেই তুষার। তুমি কি বুঝতে পারছো না? নাকি তুমি সারা জীবন এই ছাড়া আর কিছুই বুঝবে না? আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আর তোমার মাথায় কেবল এই ঘুরছে। তুষার লিজার এই প্রত্যাখ্যান মেনে নিতে পারল না। তার পুরুষতান্ত্রিক ইগোতে চরম আঘাত লাগলো। সেও রাগী গলায় পাল্টা জবাব দিয়ে বলল, আশ্চর্য, তুমি নিজে তো মন খারাপের সময় আমার সাথে রাফভাবে মিলিত হতে চাইতে, ফ্যান্টাসি পূরণ করতে চাইতে, আমাকে খামচে দিতে, চড় মারতে বলতে। তাহলে আজ যখন আমি নিজে থেকে আদর করতে আসছি তখন এমন সতী সাধ্বী সেজে সরিয়ে দিচ্ছ কেন?
লিজা অসহায় আর ক্ষুব্ধ গলায় বলল, সবসময় মানুষের পরিস্থিতি আর মানসিক অবস্থা এক থাকে না তুষার। মানুষ সবসময় পশু হয়ে থাকতে পারে না। আমার এখন জাস্ট একটু মানসিক শান্তি চাই, একটু সাপোর্ট চাই। একজন পার্টনার হিসাবে তোমার আমাকে সান্ত্বনা দেওয়া উচিত, যা আমি তোমার সাথে এই করলে কখনোই পাবো না। তুষার এসব ইমোশনাল কথা শোনার পাত্র নয়। সে নিজের কামনার কাছে অন্ধ হয়ে লিজার দুই বাহু শক্ত করে চেপে ধরে জাজিয়ে বলল, কিন্তু আমার যে এখন তোমাকে আদর করতে ইচ্ছে করছে, আমার শরীর তোমাকেই চাইছে। তুমি আমার সাথে লিভ ইনে আছো, তুমি আমাকে না করতে পারো না। লিজা ব্যথায় কুঁকড়ে গিয়ে বলল, আমার একদম ইচ্ছে করছে না, প্লিজ ছাড়ো আমাকে। কিন্তু তুষার কোনো কথাই শুনতে চাইল না। সে জোরপূর্বক লিজাকে বিছানায় ফেলে তার উপর হামলে পড়ার চেষ্টা করতে লাগলো। লিজার কাপড় টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করলো। লিজা নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কোনো উপায় না পেয়ে লিজার নিজের সর্বশক্তি দিয়ে হাত তুলে কষে এক চড় বসিয়ে দিল তুষারের গালে। ঠাস চড়ের তীব্র শব্দে পুরো ঘর যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তুষার নিজের গালে হাত দিয়ে হতবাক দৃষ্টিতে লিজার দিকে তাকিয়ে রইল। তার চোখে কামনার জায়গা এখন এক হিংস্র অপমান আর ক্ষোভের আগুন জ্বলছে। লিজা তখন ভয়ে কাঁপছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তুষার আর একটা কথা বলল না। এক চরম ঘৃণার দৃষ্টিতে লিজাকে দেখে সে খাট থেকে নেমে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। সদর দরজাটা সজোরে বন্ধ হওয়ার শব্দ হলো। পুরো ফ্ল্যাটে এক অদ্ভুত গুমোট নিস্তব্ধতা নেমে এলো। লিজা খাট থেকে নেমে ঠান্ডা মেঝেতে ধপ করে বসে পড়ল। তার দু চোখ বেয়ে অঝরে জল নামছে। সে আজ খুব স্পষ্টভাবে বুঝতে পারছে, কেবল শরীর আর মোহ দিয়ে কখনো ভালোবাসা বা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। মোহ যখন ভাঙে তখন ব্যস্ততার রূপ বড্ড নিষ্ঠুর আর বীভৎস হয়। চলবে লিভ ইন গল্পের দ্বিতীয় অংশ। লেখা শিহাব হোসেন।